বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে অঙ্ক, আর দেখে নেবো যে আজকে কি কি অঙ্ক আছে। বিশেষ করে সামনে যে গ্রুপ ডি এর পরীক্ষা, সেই জন্যে আর কি অঙ্কের সিরিজগুলো, অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি খুব মন দিয়ে দেখুন, কারণ একবার যদি আপনারা দেখেন হয়তো এই ধরনের অঙ্ক আসলে আপনারা কিন্তু পরীক্ষায় নাম্বারটা পেয়ে যাবেন। আর অঙ্কগুলো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আপনাদের যদি মনে হয় যে এই অঙ্কটা এর থেকেও কোনো শর্ট প্রসেস আছে, তাহলে সেই শর্ট প্রসেসটাও কমেন্ট করে জানাতে পারেন, যেটা আমাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে খুবই উপকারী হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের অঙ্কগুলো দেখে নিই। ফার্স্ট অঙ্ক আছে, 5টি পরস্পর জোড় সংখ্যার যোগফল 130 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে পরপর বলেছে, পরপর জোড় সংখ্যা, পরপর সংখ্যা বলেনি। যদি পরপর সংখ্যা বলতো তাহলে কিন্তু একরকম হতো, আর এখানে বলা আছে পরপর জোড় সংখ্যা, এখানে কিন্তু এক রকমের হবে। তো পরস্পর যেহেতু জোড় সংখ্যা, সেই সংখ্যাগুলির যোগফল কত বলা আছে 130। তো দেখুন, আমি প্রথমে ধরে নিয়েছি যে প্রথম সংখ্যাটি এক্স, আমি তো জানি না কোনো সংখ্যা, সেই জন্য প্রথম সংখ্যাটি আমি এক্স ধরে নিয়েছি। তাহলে দেখুন, প্রথম সংখ্যা যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যা কিন্তু এক্স প্লাস ওয়ান হবে না, এক্স প্লাস টু হবে। কেন হবে? কারণ যদি আমরা ধরুন একটা সংখ্যা হচ্ছে 4, 4-এর সঙ্গে যদি 1 যোগ করি, 4 একটা জোড় সংখ্যা, এখানে সব কটা জোড় সংখ্যার কথা বলা আছে, 4-এর সঙ্গে যদি 1 যোগ করি সেটা হয়ে যায় 5, সেটা কিন্তু একটা বিজোড় সংখ্যা হয়। কিন্তু আমরা যদি এই 4-এর সঙ্গেই 2 যোগ করি তাহলে কিন্তু সেটা হয়ে যায় 6, তার মানে এটা কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে যদি 2 মানে জোড় সংখ্যা যোগ করি তাহলে কিন্তু সবসময় জোড় সংখ্যায় আসবে। তো সেই জন্য আমরা এক্স প্লাস টু এখানে করেছি। নেক্সট করেছি এক্স প্লাস ফোর, যেহেতু 3 করলে হবে না, সেটা বিজোড় সংখ্যা চলে আসবে, সেই জন্য এক্স প্লাস ফোর। তারপরেরটা করেছি এক্স প্লাস সিক্স, তারপরেরটা করেছি এক্স প্লাস এইট। এই করে নিয়ে টোটাল করেছি 130-এর সঙ্গে সমান করে দিয়েছি। কেন সমান করে দিয়েছি? এই প্রত্যেকটা সংখ্যার যোগফল এখানে বলা আছে 130। তো এখানে এই যোগ চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পরপর প্রত্যেকটা সংখ্যার মাঝখানে যোগ দিয়েছি। এবার নর্মাল সমাধান করেছি, এই যে এবার ব্র্যাকেটগুলো তুলে দিলাম, বাকেটগুলো তুলে এই লাইনটা করে দিয়েছি, তারপরে এটা সমান করে দিয়েছি 130-এর সঙ্গে। তো এবার দেখুন, টোটাল এখানে এক্স আছে হচ্ছে 5টা, তাই 5x লিখেছি। টোটাল এই সংখ্যাগুলো যোগ করুন, 2, 4, 6, 8, তাহলে হয়ে যাবে 20। আর এই 20টা এবার কি করছি, 20টা আমরা নিয়ে আসছি এই পাশে। এই পাশে যদি আমরা 20টা নিয়ে আসি সেটা মাইনাস হিসাবে চলে আসে। তো 130-এর থেকে 20 মাইনাস করলে 110 হয়, আর এদিকে পড়ে থাকছে 5x। এবার 5x সমান, যদি আমরা 110 হয় তাহলে x সমান কত? এ পাশে যেহেতু 5টা x এর সঙ্গে গুণ আকারে আছে, যদি বিপরীত পাশে আসে তো এটা ভাগ আকারে হয়ে যায়। তো এবার আমরা এখানে কাটাকাটি করেছি, 5 দিয়ে 110কে, অ্যান্সার হয়েছে আমাদের 22। তো এখানে অ্যান্সার তো আমাদের 22 হলো, কিন্তু আমরা x সমান কত ধরেছিলাম? x সমান আমরা যে প্রথম সংখ্যাটি x ধরেছিলাম, তো সুতরাং x সমান মানে প্রথম সংখ্যাটি আমাদের হয়ে যাবে 22, সেই জন্য আমরা লিখেছি প্রথম সংখ্যাটি এখানে হয়ে গেল 22। এবার শেষের সংখ্যাটি কিভাবে বের করব? শেষের সংখ্যাটি আমরা ধরেছিলাম x প্লাস এইট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন x প্লাস এইট ধরা ছিল শেষের সংখ্যাটি। তো x এর মান যদি 22 হয়, তার সঙ্গে 8 যোগ করে দিলাম, হয়ে গেল 30। এবার বলে যে সংখ্যা প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত, এটা আমাদের অঙ্কটাই চেয়েছে। তো এবার আপনারা 22-এর সঙ্গে 30 গুণ করে দিন, সিম্পল 660। এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে অঙ্কটা সলভ হলো। তো চলুন নেক্সট অঙ্ক এবার দেখে নিই একটু। নেক্সট অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এটা 52 নম্বর অঙ্ক, এটা কিন্তু আলাদা, মানে এই নাম্বারটা এর সঙ্গে না। তো 3.87 ওপরে দাগ আছে, আর এখানে 2.59, এই 59-এর উপরে দাগ আছে। এবার আমরা কি করব, এটা প্রথমে আমরা লিখে নিয়েছি, এখানে লিখে নেওয়ার পরে ফার্স্টে কি করেছি, এটাকে ভেঙে নিয়েছি। দেখুন 3.87 আর 3 প্লাস 0.87, কিন্তু আপনি 3 যদি 0.87-এর সঙ্গে যোগ করেন তাহলে কিন্তু এই 3.87 হবে। ঠিক তেমন ভাবে যদি আপনি 2
0.59-এর সঙ্গে যোগ করেন সেটা কিন্তু 2.59ই হবে। তো যাই হোক, যার যার মাথার উপরে দাগ আছে আপাতত আমরা তেমনভাবে রেখে নেবো। জাস্ট আমরা এখানে এটা একটু ভেঙে নিলাম। এরপরে কি করলাম, এবার দেখুন এই 3 এখানে আছে, এখানে আছে 2, তো 3-এর সঙ্গে 2 মাইনাস করে দিয়ে এখানে আমরা করে দিলাম 1। এবার বাকিটা ব্র্যাকেটের ভিতর নিয়ে নিলাম। বাকিটা ব্র্যাকেটের ভিতর নিয়ে নেওয়ার পরে এখানে 0.87 কেন, মানে আমরা এরকম কেন লিখেছি, এখানে 0 পয়েন্ট থাকাও যা আর কিছু না থাকাও তাই। 0 পয়েন্ট এখানে লেখার কারণ হচ্ছে এখানে জিরোও যা, মানে যেহেতু আমরা 2টা বার করে নিয়েছি সেই জন্য এখানে 0 থেকে গেছে। তো এবার দেখুন ওপরে দুটোর মাথায় যেহেতু দাগ আছে সেহেতু আমরা নিচে 2 9 নিয়েছি আর ওপরে 87 করেছি। ঠিক সেমভাবে এখানেও দুটোর মাথায় অর্থাৎ 5-9-এর মাথায় দাগ আছে সেই জন্য আমরা 2 9 নিয়েছি আর 5-9 করেছি। এই দুটো সিম্পল আমরা নিচে লসাগু করেছি। লসাগু করার পরে ওপরে 28 হয়েছে আর নিচে 99 হয়েছে। তো এইটাই 1, যেহেতু 1 প্লাস আছে সেহেতু 1.28, আর যেহেতু 28-এর মাথায় দাগ দিয়ে দিয়েছি সুতরাং এই 9 দুটো আর লেখার দরকার নেই। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। বলছে 49 10⁻15 - 1 সংখ্যাটি নিচের কোন সংখ্যার সঙ্গে পুরোপুরি বিভাজ্য। তো এটা তো আমরা এখন বার করব। তার আগে আমি একটু বলে দিই, এইটা আপনাদের মনে রাখতে হবে যে যে কোনো এক্স এর মাথায় যে কোনো এন, x⁴n অর্থাৎ যে কোনো সংখ্যা -1, এটাকে যদি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয় এই সংখ্যাটি তখনই x+1 দ্বারা বিভাজ্য হবে। মানে এখানে x আপনারা মনে রাখার এটা একটা প্রসেস হচ্ছে, x⁴ এখানে n করা আছে, n কিন্তু সবসময় জোড় সংখ্যা হতে হবে। আর এইটা তখনই ভাগ যায় যদি n জোড় সংখ্যা হয়, আর এইটাকে তখনই x+1 দ্বারা ভাগ করা যায়। তাহলে x+1 দ্বারা এটা কখন ভাগ করা যাবে, যখন n এর মান জোড় হবে। কিন্তু আমাদের এখানে n এর মান দেখুন বিজোড় আছে। তো এটা আমরা কিভাবে সলভ করব, দেখুন এখানে আমরা অঙ্কটাকে লিখেছি। এবার যদি দেখি যে 7 7 49 অর্থাৎ 49-এর যদি রুট করা হয় তাহলে কিন্তু হয় 7, অর্থাৎ 7² যদি আমরা করি 7² হচ্ছে 49, এটা কিন্তু হয়। তো সেটাই আমরা করেছি 7², আর যেমন টু দি পাওয়ার 15 ছিল তেমন ব্র্যাকেটের পাশে 15 লিখে দিয়েছি। এবার কি করেছি, সেকেন্ড লাইনে এই যে পাওয়ার আর এই যে 15 এই দুটো না গুণ করে দিয়েছি, পাওয়ারে পাওয়ারে গুণ করে একবারে লিখে দিয়েছি 30। দেখুন এবার কিন্তু এটা জোড় সংখ্যায় পরিণত হয়ে গেল। সুতরাং এইবার যদি আমরা এই সূত্র মতে করি তাহলে এখানে x এর মান কত হবে, এখানে x এর মান হবে 7, আর তার সঙ্গে যেহেতু 1 যোগ হবে তাই আমাদের সংখ্যাটি হবে 8। এই ছিল এই অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছেন। চলুন দেখে নিই নেক্সট অঙ্ক। বলছে 40 মিনিট একটা দিনের কত অংশ। আমরা মিনিট সেকেন্ড সম্বন্ধে সবারই ধারণা আছে, মিনিট সেকেন্ড ঘন্টা সম্বন্ধে। তো এখানে 40 মিনিট যেহেতু একটা দিনের কত অংশ বার করতে হবে সেই জন্য প্রথমে আমাদের জানতে হবে কত মিনিটে এক দিন হয়। তাই আমরা কি করেছি, 1 ডে সমান লিখে নিয়েছি 24 আওয়ার্স, আর 24 আওয়ার্সের সঙ্গে যদি আমরা 60 গুণ করি তাহলে আমরা কিন্তু টোটাল একটা দিন যে কত মিনিট হয় সেটা বেরিয়ে যাবে। তো একটা দিন হয় 1440 মিনিটে। এবার আমরা যদি অংশে পরিণত করতে চাই তাহলে বড়টাকে আপনি নিচে দিয়ে দিন, যেহেতু একটা দিনের সাপেক্ষে করতে বলেছে 40 মিনিটকে অংশ, তাই 1440 নিচে থাকলো আর ওপরে 40 থাকলো। এবার সিম্পলি যতটা কাটাকাটি যায় আপনারা কাটাকাটি করতে থাকুন, শূন্য আগে কেটে দিতে পারেন, তারপরে আপনি 4 দিয়ে কাটতে পারেন। তো দেখা যাক এখানে 3 4 12 হবে আর 4 6 24 হবে, হয়ে গেল নিচে 36 আর উপরে থাকলো 1। তো এখানে হচ্ছে 1-এর 36 অংশ। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যাই হোক নেক্সট অঙ্ক দেখব। বলছে পর পর দুবার 10% করে যদি দাম বেড়ে যায়। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার খাতায় বেশিরভাগই এসে থাকে, যে একটি সংখ্যা পরস্পর দুবার, মানে একবার 10% বাড়ানো হলো প্রথমে, তারপরে আবার ওই সংখ্যাটাকে 10% কিন্তু আবার বৃদ্ধি করা হলো, তাহলে টোটাল ওই সংখ্যাটা কত পার্সেন্ট বৃদ্ধি পেলো এটাই বের করতে হবে আর কি। তো এখানে অঙ্কটা আছে একটি সংখ্যাকে পরপর দুবার, এখানে পরস্পর না এখানে পরপর হবে, তো পরপর দুবার 10% করে দাম বেড়ে গেল। এখন সংখ্যাটি আগের চেয়ে মোট কত শতাংশ বাড়লো।
তো এখানে অঙ্কটা করতে গেলে আপনারা এক্স ধরে করতে পারেন, কিন্তু এক্স ধরে একটু জটিল হয় বলে আমরা সহজ উপায়টা দেখে নেব। তো এখানে আমরা সংখ্যাটিকে ধরে নেব 100, 100। তাহলে ফার্স্ট টাইম এটা 10% বেড়েছিল, তাই আমরা জাস্ট 10 যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে 110। এবার সেকেন্ড টাইম 110-এর দ্বিতীয়বার যদি 110, এবার তো সংখ্যাটা 110-এ এসে পৌঁছলো বাড়ার পরে, এবার এই 110-কে আবার যদি আমরা 10% বাড়াই, দেখুন 110 প্লাস করেছি, কারণ 110-এর সঙ্গে যতটা বৃদ্ধি পাবে সেটা আমরা যোগ করলেই বেরিয়ে যাবে যে টোটাল কতটা হয়। তো এখানে আমরা 110 ইন্টু 10/100 যেমনভাবে শতাংশ করে তেমনভাবেই আমরা এখানে করেছি। এখানে কাটাকাটি করলে 11 হয়, 11 লিখেছি। তো 110 প্লাস 11 অর্থাৎ 121। তাহলে কিন্তু দুবার বাড়ানোর পরে, প্রথমবার বাড়ানোর পরে হলো আপনার 110, দ্বিতীয়বার বাড়ানোর পরে হলো 121। তাহলে টোটাল মোট বাড়লো কিন্তু 21%। তার কারণ কি? তার কারণ আমি একটু বলে দিচ্ছি। সংখ্যাটি প্রথমে ছিল হচ্ছে 100, আমরা ধরে নিয়েছিলাম, এই যে দেখুন এখানে 100 ধরে নিয়েছিলাম, এবার লাস্টে হলো হচ্ছে 121। তাহলে 121 থেকে 100 যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলেই কত পার্সেন্ট বাড়লো সেটা বেরিয়ে যাবে। তো এই যে 21% বৃদ্ধি পেয়েছে সংখ্যাটা, এটা হবে অ্যান্সার। একটি বিদ্যালয়ে 6টি ঘন্টা বাজতে 9 মিনিট, একটু ভুল বললাম, একটি বিদ্যালয়ে 6টি ঘন্টা বাজতে সময় নেয় 9 সেকেন্ড, তবে 10টি ঘন্টা বাজতে কত সময় নেবে? তো দেখুন, বিদ্যালয়ে যে 6টা ঘন্টা বাজছে না, এই 6টা ঘন্টার ভিতরে গ্যাপ কটা থাকছে? প্রথমে 1টা ঘন্টা যদি বাজে, তারপরে একটা গ্যাপ, মানে এখানে একটা গ্যাপ হচ্ছে এই জায়গাটাই, আবার একটা ঘন্টা বাজলো, ঘন্টাগুলো একটু বড় করে দিই, বড় দাগ দিই ঘন্টার, 2টো ঘন্টা, 3টে ঘন্টা, 4টে ঘন্টা, 5টা ঘন্টা, 6টা ঘন্টা, 7টা ঘন্টা। এই ভুল করে ফেললাম একটু, যাই হোক, এইটা হবে না, এই লাস্টের ঘন্টাটা হবে না, মানে এই পর্যন্ত হবে। তো এই 1টা ঘন্টা, 2টো ঘন্টা, 3টে ঘন্টা, 4টে ঘন্টা, 5টা ঘন্টা, 6টা ঘন্টা। এবার গ্যাপগুলো দেখুন, একটা গ্যাপ, 2টো গ্যাপ, 3টে গ্যাপ, 4টে গ্যাপ, 5টে গ্যাপ। তার মানে 6টা ঘন্টা বাজতে বিরতি 5বার হয়, সেটাই লিখেছি আর কি। 6টি ঘন্টা বাজতে সময় নেয় 9 সেকেন্ড, এখন 6টি ঘন্টা বাজতে 5টি বিরতি প্রয়োজন হয়, 5টি বিরতি নেবে কিন্তু। তেমনি 10টি ঘন্টা যদি বাজতে হয় তাহলে তাকে নিতে হবে 9টি বিরতি। তো এইভাবে আপনি জাস্ট ঐকিক নিয়মে অঙ্কটা করে দিতে পারেন যে 5টি বিরতির জন্য সময় লাগে 9 সেকেন্ড, একটা বিরতির জন্য অবশ্যই কম সেকেন্ড সময় লাগবে, সেই জন্য 9/5 করে দিতে পারেন। আর 9টি বিরতির জন্য সময় লাগে 9 × 9/5। এটাকে আপনি 9 9 81 হয়, উপরে নিচে 5 আপনারা করতে পারেন, করলে এটা হয়ে যাবে 16.1 সেকেন্ড। তো এখানে অ্যান্সারও হয়ে যাবে সি। যদি কোনো ভিডিওতে অঙ্ক আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটাকে বারবার রিপিট করবেন, দেখবেন অঙ্কটা বুঝতে পারবেন। আর নইলে তো কমেন্ট বক্স আছেই, আপনারা কমেন্ট করে দিতে পারেন। তো নেক্সট অঙ্ক দেখব, বলছে এ বি দুটি অখণ্ড সংখ্যা। অখণ্ড কথাটার অর্থ একটু বলে দেবো। অখণ্ড মানে সেই সংখ্যাটা খণ্ড নয় বা কোনো ভগ্নাংশ নয়, এটা আপনারা বলতে পারেন। তো অখণ্ড সংখ্যা, তাহলে a⁴b = 1 অর্থাৎ 121, তবে a-1 ব্র্যাকেট ক্লোজ করেছে b+1 = কত হবে? খুব সহজ অঙ্ক এটা, আপনারা পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে কখনোই ঘাবড়াবেন না। দেখুন ভালো করে, a⁴b সমান, ফার্স্টে আমরা 121 করেছি, a⁴b সমান 11 স্কোয়ার। কেন 11 স্কোয়ার করলাম? কারণ আপনারা যদি দেখেন 11 ইন্টু 11 এটা কিন্তু হয় হচ্ছে 121, অর্থাৎ 121-এর রুট যদি আপনারা করেন তাহলে কিন্তু সেটা হয় 11। তাহলে 11 স্কোয়ার সমান হচ্ছে 121, তাই আমরা এখানে 11 স্কোয়ার করেছি। তাহলে a সমান 11 হবে, তার কারণ এই যে আপনি দেখুন বিটা কার সমান হবে? বিটা হবে হচ্ছে 2-এর সমান, আর এটা হবে 11-এর সমান, তাই আমরা লিখে নিয়েছি a সমান 11 আর b সমান 2। এখন কি করতে হবে? এখন দেখে নিতে হবে a-1 কত হয়। তো জাস্ট এর মানটা এখানে আপনি বসিয়ে দিলেন, আর এখানে বসিয়ে দিলেন b এর মানটা 2, আর এর মানটা 11 আপনি বসিয়ে দিলেন। তো আপনি দেখুন 11 - 1 = 10 হয়, আর এখানে 2 + 3 = 3 হয়। তো এখানে 10 × 10 × 10 অর্থাৎ 1000 কিন্তু এখানে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। তো নেক্সট অঙ্ক দেখে নেব,
একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী দশম শ্রেণীতে আছে ঠিক তত সংখ্যক 50 পয়সা করে দেয়ায় চাঁদা উঠেছে 18,000 টাকা। দশম শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি ধরে নিই যে এক্স সংখ্যক ছাত্রছাত্রী আছে আমাদের, এক্স সংখ্যক ছাত্রছাত্রী আছে আমরা ধরে নিলাম। এবার যদি আমরা ধরে নিই এক্স সংখ্যক ছাত্রছাত্রী আছে, এখানে কিন্তু একটা কথা বলা আছে অঙ্কে, ছাত্রছাত্রী দশম শ্রেণীতে যতজন আছে তত সংখ্যক 50 পয়সা দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তার মানে কি সবাই কত করে দিয়েছে? সবাই এখানে সবাই মিলে একটু ভুল লেখা হয়েছে, এখানে প্রত্যেকে কথাটা লেখার দরকার ছিল, প্রত্যেকে এক সংখ্যক পয়সা করে দিয়েছে, এই সংখ্যক 50 পয়সা করে দিয়েছে। এবার দেখুন, এক সংখ্যক 50 পয়সা তো দিয়েছে, এখানে আমরা এক্স ইন্টু 50 পয়সা গুণ করতে পারি। এবার পয়সাটাকে তো টাকায় কনভার্ট করতে হবে। টাকায় কনভার্ট করতে গেলে আমাদের 50-এর আগে যদি আমরা একটা দশমিক দিয়ে দিই, সেটা কিন্তু অলরেডি টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু 18,000 টাকা বলেছে, এবার যদি আপনারা টাকায় কনভার্ট না করে করতে যান, তাহলে এই যে 18,000, এটা 18,000 পরিণত করে নেবেন, তাহলে আর টাকায় কনভার্ট করতে হবে না। আর যদি আপনারা 18,000টাকে এই পরিমাণটাকে টাকাতেই রাখতে চান, তাহলে এখানে জাস্ট টাকায় কনভার্ট করে নেবেন। 50 পয়সাকে টাকায় কনভার্ট করলে দু ঘর, মানে 50-এর আগে দশমিক বসালেই হয়ে যাবে। তো এখানে দশমিক, সেই জন্য আগে আমরা বসিয়েছি দশমিক 50 এক্স স্কোয়ার ইজিক্যাল টু 18,000 বেরিয়েছে। এবার দেখুন এক্স স্কোয়ার ইজিক্যাল টু 50টা নিচে আসলো, আর এইখানে না একটা দশমিক আছে, আর এই দশমিকটা আমরা তুললাম বলে ওপরে কিন্তু 100 আমাদের নিতে হলো। এবার আপনারা কাটাকাটি করুন, খুব সহজ অঙ্ক হয়ে যাবে 3600। এবার 3600 যদি আপনি রুট করেন, সেটা কিন্তু হয়ে যাবে 60। তাহলে এখানে এক্স সমান হয়ে যাবে 60, তার মানে উত্তর হবে 60। তো মোটামুটি এই ধরনেরই হবে অঙ্কটা। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো সামনের পরীক্ষাতে অবশ্যই আসবে বা অবশ্যই আসতে পারে। তো এই ধরনের অঙ্কের আপডেট পেতে এবং বিভিন্ন নতুন নতুন প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষার জন্য খুবই দরকারি, এগুলো পেতে অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।